তোমরা যাও। প্রলেপ দেওয়ার আগে তোমার মনে যা কষ্ট আছে সেটা বলে ফেলো। যখন মনের কথা জেনেই গেছো তখন আবার জিজ্ঞেস করছো কেন? উত্তরটাই বলে দাও। প্রশ্নটা আমি জানি, তবুও তোমার মুখ থেকে আমি শুনতে চাই। প্রথম প্রশ্ন, হঠাৎ করে যোধা বেগমের বোন সুকন্যা সম্বন্ধ কেন ঠিক করলে তুমি? দ্বিতীয় প্রশ্ন, রাজা ভারমাল তোমাকে আমের যাওয়ার নিমন্ত্রণ দিয়েছেন, সেই ব্যাপারে তুমি কি ভেবেছ? আর তৃতীয় প্রশ্ন, তুমি কি যাবে সেখানে? তুমি সত্যি খুবই অদ্ভুত প্রশ্ন করেছ। যাই হোক, প্রথম প্রশ্নের উত্তর, আমি সুকন্যার সম্বন্ধ যোধা বেগমকে উপহার দেওয়ার জন্য করাইনি। এটা হলো একটা রাজনৈতিক বোঝাপড়া। ওদের এই বিয়েটা হলে ধবলগড় আমাদের অধীনে চলে আসবে। রোকেয়া, এর আগে সবাই শুধু যুদ্ধ করে হিন্দুস্থানকে দখল করতে চেয়েছিল আর তারা অসফল হয়েছিল, কিন্তু আমি সম্পর্কের অস্ত্র ব্যবহার করেছি। এই অস্ত্র তরোয়ালের চেয়ে বেশি ধারালো। এই সম্পর্কের জন্য হিন্দুস্তানে আমাদের কর্তৃত্ব আরো শক্ত হচ্ছে। চমৎকার। দ্বিতীয় উত্তর, তুমি হয়তো এটাই ভাবছো যে রাজা ভারমলের নিমন্ত্রণের ব্যাপারে আমি কি ভাবছি। রোকেয়া, রাজা ভারমল খুবই খুশি। ওনার মেয়ের তো কোনো সম্বন্ধই হচ্ছিল না, এখন উনি ওনার ধর্মেরই যোগ্য পাত্র পেয়ে গেছেন। সেই জন্য উনি এটাই চাইছেন যে আমি এই অনুষ্ঠানে উপস্থিত হই যোধা বেগমের সঙ্গে। আর এই উত্তরেই তোমার তৃতীয় প্রশ্নের উত্তর লুকিয়ে আছে যে হ্যাঁ, আমি আমেরে যাচ্ছি। এবার তুমি বলো, তুমি এটা এখানে কেন নিয়ে এসেছো? এটা সেই ঔষধ যেটা যোধা বেগম আমার জন্য বানিয়েছেন, তাই তো? হ্যাঁ, ঔষধ বেশ ভালোই বানিয়েছিল যোধা বেগম। অদ্ভুত স্বভাব যোধা বেগমের। তোমার স্বভাবটা আমি খুব ভালো করেই জানি। প্রথমে অভিযোগ করো, তারপর প্রশংসা। মাঝে মধ্যে তোমাদের বেগমদের বোঝা খুবই মুশকিল হয়ে যায় আমার জন্য। প্রত্যেক পুরুষের জন্য এক নারীকে বোঝা খুব কঠিনই বটে, কিন্তু এক বন্ধুর জন্য অন্য বন্ধুকে বুঝতে পারা নয়। আর আমি বন্ধু হওয়ার দরুন তোমাকে আমি কিছু বলতে চাই। না তুমি আমের যাবে, আর না আমি তোমাকে আমের যেতে দেব। অধিকার দেখিয়ে তুমি আমার অধিকার ছিনিয়ে নিলে। তোমার স্বভাব সত্যি অদ্ভুত রোকেয়া। কথায় আছে রাতের পরেই দিন আসে, আর দুঃখের পরে সুখ আসে। এটাই হলো উপরওয়ালার নিয়ম। রাজামশাই, আপনার মেয়ের বিয়ের এই সুসংবাদে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার ইচ্ছে যে আমি আর আমার সমস্ত আত্মীয় স্বজন আপনার মেয়ের বিয়েতে উপস্থিত হই। এ বিষয়ে অনেক চিন্তা ভাবনার পর আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার এই নিমন্ত্রণ গ্রহণ করছি। অনেক অনেক ধন্যবাদ শেহেনশাহ। আমাদের ওখানে বিয়েতে জ্যেষ্ঠা ভগ্নী আর ভগ্নীপতির উপস্থিতিকে শুভ মানা হয়। আপনার এই সিদ্ধান্তে আমি খুবই খুশি। আপনার মেয়ের বিয়েতে কোনো রকম অসুবিধে হবে না রাজামশাই। আমি আপনাদের রীতিনীতি সম্পর্কে সবই জানি, আর সেগুলো সম্মানও করি। সেই জন্য আমি আমেরে আপনার আতিথেয়তা গ্রহণ করছি। জালালের হলোটা কি? যোধা আর তার পরিবারকে এত খাতির করছে কেন? শাহেনশাহ, আমি শুধু আমি সুকন্যার ভগ্নিপতি হওয়ার জন্য যা উপহার আর দায়িত্ব পালন করতে হয় তা আপনি আম্মিজানের সঙ্গে আলোচনা করে নেবেন। জালালের হয়েছেটা কি? যোধা বেগমকে পাঠিয়ে দিলেই তো হতো, আবার নিজের যাওয়ার কি প্রয়োজন আছে? এবার আপনি অনুমতি দিন শেহেনশাহ। আমি আপনাকে থাকতে বলতেও পারবো না। আমি জানি যে আপনাকে আপনার মেয়ের বিয়ের সমস্ত আয়োজন করতে হবে। আপনি নিশ্চিন্ত হয়ে আমেরে যান, আমি সময় মতো পৌঁছে যাব।
পরিবারের সবাইকে নিয়ে আমেরে যাচ্ছে। এ কি হয়েছে জালালের? রাজবংশীরা তো এরকম সুযোগেরই অপেক্ষায় থাকে, আর জালাল ওদের হাতে সেই সুযোগটা তুলে দিচ্ছে। জালাল যদি আমেরে যায় তাহলে হতেই তো পারে রাজবংশীরা কোনো ষড়যন্ত্র করবে। আজগর সাহেব, আপনাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। সবেমাত্র বিপদ কাটিয়ে উঠেছে, আবার কোনো বিপদের মুখে ফেলতে পারি না। আদম, তুমি কিছু বলছো না কেন? আম্মি জান, আমার বলার কোনো প্রয়োজনও নেই, কারণও নেই। শাহেনশাহর সিদ্ধান্তই সবসময় মেনে নেওয়া হয়। কিন্তু এবার ওনার সিদ্ধান্ত বদলাতেই হবে আদম খান। আমি বোঝাবো শাহেনশাহকে। ঠিক আছে, তাই হোক। আমরা সবাই মিলে জালালকে বোঝাবো। আমি তো এটা বুঝতে পারছি না যে প্রত্যেকবার ও কেন নিমন্ত্রণগুলো গ্রহণ করে। কারণ বড় আমি। যুদ্ধ আর শান্তির আমন্ত্রণ শাহিনশাহ কখনো ফেরায় না। জালাল, আমরা সবাই চাইছি যে তুমি আমেরে যেও না। হ্যাঁ শাহেনশাহ, রাজবংশীরা আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। ওখানে যেমন আমার শত্রুও আছে তেমন মিত্রও আছে, আর এই সম্বন্ধ আমি নিজে ঠিক করেছি। তাই যদি আমি উপস্থিত না থাকি তাহলে আমি নিজেই অপমানিত হব। কিন্তু জালাল, ওখানে তোমার শত্রুরা। আমার শত্রু আগেও অনেক ছিল আর এখনো রয়েছে, আর আমার সাহস আগে যা ছিল এখনো তাই রয়েছে। আপনি যেমন বলবেন হুজুর। আপনার সঙ্গে এবার সেনাবাহিনীও থাকবে। আজমিরে যাবার সময় আপনার তাঁবুতে যে রাজবংশীরা প্রবেশ করেছিল তাতে বিপদ হতে পারত, কিন্তু এইবারে আমাদের সৈন্যবাহিনী আমেরের চারদিকে পাহারায় থাকবে। অপরাধ নেবেন না হুজুর। যদি কোনো রাজবংশী আপনার দিকে চোখ তুলে তাকানোর চেষ্টাও করে, সেক্ষেত্রে কিন্তু আমরা আপনার আত্মীয়তার মান্যতা রাখতে পারবো না। আপনার উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে। আপনার যেমন ভালো মনে হয় আপনি তাই করুন। তবে এটা ঠিক যে আমি, আমার বড় আম্মি, আদম ভাইজান আর শরীফুদ্দিন আর বাকি আত্মীয়দের নিয়ে আমেরে অবশ্যই যাব। খুব ভালো আজগর খান সাহেব। আমরা চেয়েছিলাম জালাল যাতে আমেরে না যায়। ক্ষমা করবেন, আপনি তা হতে দিলেন না। শাহেনশাহর ইচ্ছে আমার কাছে আদেশ সমান। ওনার হুকুম তামিল করাই আমার কাজ। আমি ওনাকে আটকাতে পারিনি, কি হয়েছে? শত্রুদের তো আটকাতেই পারি। আমি যা করেছি ভেবেচিন্তেই করেছি মহামাঙ্গা। অনুমতি দিন। তুমি এখনো কি চিন্তা করছো আদম? আম্মি জান, চিন্তা করা ছেড়ে দিয়েছি আমি। এবার করে দেখাবো, ভাববো না। ইয়া আল্লাহ, এবার তো আমাকেও আমেরে যেতেই হবে, যাতে আদম আবার কিছু ভুল না করে বসে। আদম! বাঘের আঁচড় কিন্তু সত্যি সাংঘাতিক হয়। আঘাত শুকিয়ে গেলেও ক্ষতের চিহ্ন থেকেই যায়। শাহেনশাহ দীর্ঘজীবী হন। যোধা বেগম আপনার সঙ্গে দেখা করতে চান। ওনাকে নিয়ে এসো। আমি আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম, তার কারণ আপনি আমাকে আঘাত দিয়েছেন আর ঔষধ। তাহলে আপনি বলুন, এই ক্ষতের চিহ্ন কি করে ঠিক হবে? আপনি সবাইকে নিয়ে আমির যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ভাগ্য ভালো যে বাঘের আঁচড় সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায়, কিন্তু বাঘিনী হলে এই ক্ষতের চিহ্ন কিন্তু সারা জীবনেও ঠিক হতো না। আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, প্রতি প্রশ্ন করতে আপনি যে ভালোবাসেন সেটা আমি জানি। আর আমিও জানি যে আপনি আমার প্রশ্নের উত্তর শুধু প্রশ্ন দিয়েই দেন। আমি আমার প্রশ্নের উত্তর না নিয়ে এখান থেকে যাব না। আমার সঙ্গে যারা যাচ্ছেন তাদের কাউকে নিয়ে আপনার কি কোনো অভিযোগ আছে? আপনার পরিবারকে আমির সম্মান করে, কিন্তু এত বড় সেনা দল নিয়ে আমির যাওয়ার প্রয়োজন কি? আমিরের মর্যাদাকে অসম্মান করা হবে। আপনার কি আমার পিতার সুরক্ষা ব্যবস্থার উপর সন্দেহ আছে? অবশ্যই নয় যোধা বেগম। আমি জানি যে আমিরের মানুষেরা আমার জন্য প্রাণও দিতে পারেন, আর আপনার দাদারা সেই প্রমাণ পরকের যুদ্ধেই দেখিয়ে দিয়েছেন। কিন্তু বাকিদের কথা, আপনার সামনেই আজমের যাওয়ার সময় এক রাজবংশী আমাদের উপরে আক্রমণ করেছিল, আর এখন তো আমি ওনাদের কাছেই যাচ্ছি। তাহলে ওনারা কি আক্রমণ করবেন না?
সেই কারণের জন্যই আমার সুরক্ষার জন্য আমাদের সঙ্গে সৈন্যদল নিয়ে যাচ্ছে, আর এতে তো ভালোই হবে। এত বড় সৈন্যদল দেখে আপনার পিতার শত্রুরাও ওনার মেয়ের বিয়েতে কোনো বাধা দেওয়ার আগে ভয় কেঁপে উঠবে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যোধা বেগম, আপনার কি এই সম্বন্ধ নিয়ে কোনো অভিযোগ আছে, নাকি আমি ঠিক করেছি বলে আপনি বিরক্ত হয়েছেন? আপনার এই উপকারের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু কিন্তু কি যোধা বেগম? আমি যদি খারাপ কিছু করি তাহলেও আপনি রেগে যান, আর ভালো কিছু করলেও আপনি রেগে যান। এই গুণ আপনার কি জন্ম থেকেই, নাকি এটার জন্য আপনি কোনো শিক্ষা নিয়েছেন? আপনি সুকন্যার বিয়ে ঠিক করেছেন, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আপনার। হয়তো। যাই হোক, এত ভালো একটা কাজ যখন আমি করেছি, তার বদলে আপনার কাছ থেকে কিছু তো নেব আমি। ঠিক জানতাম এটা তো আপনি বলবেনই। এটুকু আপনাকে আমি চিনেছি, বিনা কোনো উদ্দেশ্যে আপনি কোনো কাজ করেন না। যখন জানেন তখন প্রশ্ন কেন করেন যোধা বেগম? প্রশ্ন করে আপনি সময় নষ্ট করবেন না। আপনি আমেরে যাওয়ার জন্য প্রস্তুত হন। আর হ্যাঁ, আপনার দাদাদের এই বার্তা অবশ্যই পৌঁছে দেবেন যে আমার জন্য সুরক্ষা ব্যবস্থা যেন খুব ভালো করে করা হয়। বাইরের শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে আমার সৈন্যদল তো আছে, কিন্তু একটা বাঘিনীর থেকে আমি বলতে চাইছি যে আপনার থেকে আমার সব সময় বিপদ আছে। কি? আমি তো ঠিকই বলেছি যোধা বেগম। আপনার রাগ তো আমার কাছে কামানের গোলার মতো। তরোয়ালের চেয়ে বেশি ধারালো আপনার কথা, তার চেয়ে বেশি ধারালো আপনার চোখের দৃষ্টি। যদি এই তিনটে আমায় আক্রমণ করে তাহলে কোনো ঔষধই আমাকে বাঁচাতে পারবে না যোধা বেগম। কথা শোনাচ্ছেন কেন? আমার এই অপরাধের জন্য শাস্তি দিন আমায়। আমি অবশ্যই আপনাকে শাস্তি দেব যোধা বেগম। যখন আমেরে আমি যাব তখন আপনাকে আমার জন্য অনেক কিছু করতে হবে। আমি তো ভাবছি যে আমি প্রতিদিন আপনার হাতের রান্না খাবো। তবে এখন আমার এমনিতেও ঝাল খাওয়ার অভ্যেস হয়ে গেছে, কারণ আমার ঝাল খেতে অভ্যেস হয়ে গেছে। এটা আপনি কি করলেন শাহিনশাহ? আপনি এত ভালো সুযোগ হাতছাড়া করে দিলেন। যদি আপনি চাইতেন তাহলে যোধা বেগমের হাত দিয়ে এই ঔষধ লাগিয়ে নিতেন। যাই হোক, এইরকম সুযোগ আমেরে অনেক পাব। আদাব বেগম রোকেয়া, আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই। আমি জানতাম আপনি চিন্তায় পড়ে আমার কাছেই আসবেন। এটাই জিজ্ঞেস করতে এসেছেন যে জালাল যোধা বেগমের বোনের সম্বন্ধ কেন ঠিক করলেন? উনি রাজবংশীয়ই কেন বাঁচলেন? না, আমি আপনার কাছে এটা বলতে এসেছি যে রাজা ভারমলের নিমন্ত্রণ জালাল গ্রহণ করে নিয়েছেন, আর পরিবারের সবাইকে নিয়ে আমেরে যেতে রাজি হয়েছেন। কি? আপনি কি এখনো কিছু বুঝলেন না? জালাল প্রথমে ওদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, এবার নিকাহতেও অংশ নিতে চলেছেন। বলুন তো কেন? আমি বলছি, এই সব কিছু উনি যোধার জন্য করছেন। আমি আপনাকে প্রথমেই সাবধান করেছিলাম, বেগম যোধা বেঁচে গেলে আপনার বিপদ বাড়বে। মাহাম, আপনি যোধা বেগমকে নিয়ে একটু বেশিই চিন্তা করেন। আমি আপনাকে আগেই বলেছিলাম যে যোধা বেগমের যোগ্যতা আমার সামনে এক পিঁপড়ের চেয়ে বেশি কিছু না। আর আমিও আপনাকে তখন বুঝিয়েছিলাম, একটা সামান্য পিঁপড়ে যদি হাতির কানে ঢুকে যায়, হাতি কিন্তু উন্মাদ হয়ে যেতে পারে। বেগম রোকেয়া, আপনি কি কখনো ভেবেছেন জালাল আমেরে কেন যাচ্ছেন? উনি নিমন্ত্রণ কেন গ্রহণ করেছেন? কারণ ওটা বেগম যোধার জন্মভূমি। ওরা দুজন একটু একটু করে কাছে আসছে।
আমার জানি না কেন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি বেগম যোধা আপনার কাছ থেকে আপনার অধিকার কেড়ে নেবেন। আপনি এখানে যোধা বেগমের পক্ষ নিয়ে কথা বলতে এসেছেন, না আমাকে যোধা বেগমের ভয় দেখাচ্ছেন? খোদা গাওয়া আছেন বেগম রোকেয়া, আমি বেগম যোধার কখনো প্রশংসা করিনি, করবো না। আমি মরে গেলেও চাইবো না যে বেগম যোধা আপনার পদ পান। এ কারণেই আমি এসেছি। এখনো সময় আছে, আপনি নিজের পদকে রক্ষা করুন। আপনি তো বলেন জালাল আপনার সব কথা শোনেন, উনি আপনার কোনো কথা ফেলতে পারেন না। তাহলে আজকে আপনার সেই ক্ষমতা দেখান, আর যদি পারেন জালালকে আমেরে যেতে দেবেন না। সম্ভব হলে জালালকে আটকান। খুদা হাফেজ। তাহলে কেমন লাগলো পরিকল্পনা? শাবাশ আদম খান, আমি তো ভেবেছিলাম তুমি শুধু রাগ করতেই জানো, কিন্তু তুমি দারুণ বুদ্ধি বের করেছো। করবো আমরা, আর বদনাম হবে আমের। আমেরের বদনাম হলে তোমার আনন্দ হবে কেন? আমার অপমানের প্রতিশোধ নেওয়া হবে। আমেরের উপর তো আমি এমনি প্রতিশোধ নিতাম। অত কষ্ট করে লুট করে আনা ধন সম্পদ আমার রাজা ভারমালকে ফেরত দিতে হয়েছিল। এবার বোধহয় আমি শান্তি পাবো। জালাল, সঠিক সময় এসেছো রোকেয়া। এই ডুবে যাওয়া সূর্যকে কি অপূর্ব লাগছে না? হিন্দুস্তানের শেহেনশা তুমি, এত ক্ষমতা তোমার, তোমার সিদ্ধান্ত নিয়ে কে প্রশ্ন তুলবে? আমের যাওয়াটা নাকচ করতে পারছো না কেন? আমি খুব ভালোবেসে ফেলেছি যোধা বেগমকে। এই কথাটা আমি তোমাকে বলতে বাধ্য নই, কিন্তু সত্যি এটাই। জানি না যোধা আমার উপরে যেন কোনো জাদু করেছেন। ওনাকে দেখলে আমার হৃদয় কেমন যেন হয়, আর উনি আমার থেকে দূরে গেলেই আমার হৃদয় এই সূর্যের মতোই ডুবে যায়। আমি যে কি করে ওনাকে এত ভালোবেসে ফেলেছি তা আমি নিজেই জানি না। প্রতিদিন আর প্রতি মুহূর্তে আমি যেন ওনার ভালোবাসায় জড়িয়ে যাচ্ছি রোকেয়া। আজ প্রথমবার তোমাকে এত ভয় পেতে দেখলাম, আর এত অবাকও হতে দেখলাম রোকেয়া। জালাল, এরপর ভুল করেও তুমি এই কথা আমার সামনে কখনো বলবে না। তুমি আমি তো মজা করলাম রোকেয়া। আমি আত্মীয়তা রক্ষা করতে আমেরে যাচ্ছি না, কারণ একজন শাহেনশার কাছে আত্মীয়তা রক্ষা করার সময় থাকে না রোকেয়া। আমি তোমাকে আগেও বলেছিলাম যে আমি ওখানে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই যাচ্ছি। আমি যোধা বেগমকে নিকাহ করেছি, আর আমেরকে আমার অধীনস্থ করেছি, আর এবার আমি সুকন্যার সম্বন্ধও ঠিক করে দিয়েছি। আমি চাই আমার সম্মান যেন ওদের কাছে আরো অনেক বেড়ে যায়। আমি যখন ওই বিয়েতে উপস্থিত হব তখন আমার আরো সম্মান বেড়ে যাবে। আমি আমেরকে জয় করেছি রোকেয়া, এখন প্রজাদের হৃদয়েও রাজত্ব করতে চাই। সারা জীবন ওরা কোনোদিন কোনো বিদ্রোহের কথাই ভাববে না। কিন্তু জালাল, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে? আমার কিছুই হবে না রোকেয়া। এই রাজবংশীয়রা তাদের প্রতিশ্রুতি আর নিজেদের সম্মানকে খুবই গুরুত্ব দেয়। ওদের ভগ্নিপতির কোনো ক্ষতি হতে দেবে না ওরা। আমি শুধু ওদের নত মস্তকগুলো দেখতে চাই। খোদাকে ধন্যবাদ। এক মুহূর্তের জন্য আমার মনে হলো যে তুমি যে আমি সত্যি যোধাকে ভালোবেসে ফেললাম কিনা, কিন্তু তুমি হয়তো এটা ভুলে গেছো। না আমার হৃদয় আছে, আর না কোনোদিন থাকবে। তুমি তাড়াতাড়ি ফিরে এসো।
আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। কেন, তুমি কি আমাদের সঙ্গে যাবে না? আমি তোমার সঙ্গে যে কোনো জায়গায় যেতে পারি জালাল, কিন্তু আমেরে নয়, কারণ ওই জায়গাটা যোধা বেগমের জন্মস্থান, আর আমি ওখানে শান্তি পাবো না। আর আমি ওখানে শান্তি কেন পাবো না সেটার কারণ তুমি ভালো করেই জানো।